নমস্কার, আমি পায়েল। আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। মানুষের সম্পর্কে যে কোনো একটা কথা রটিয়ে দেওয়া খুবই সোজা। কতটা সত্যি, কতটা মিথ্যে আমরা কজনই বা যাচাই করতে চাই। আর এর ফলস্বরূপ যার নামে অপবাদ রটানো হচ্ছে বা যাদের নামে, তাদের কিন্তু ভোগান্তির এক শেষ। তবে এইসব অপবাদ যতই রটুক না কেন, এমন অনেক মানুষ আছেন যারা সত্যিটাকেই প্রাধান্য দেন। আসলে এই কথাগুলো আজকে বললাম, যে গল্পটা আপনাদের শোনাবো তার সঙ্গে বেশ জড়িত। আজ আপনাদের শোনাবো নরেন্দ্র দেবের লেখা গল্প অপবাদ। শুরু করছি আজকের গল্প পাঠ। শিবুদের ঠিক পাশের বাড়িতেই ইলা আর নীলা বলে দুটি সুন্দরী তরুণী থাকে। তারা দুই বোন, অল্পদিন হলো এ পাড়ায় এসেছে। কিন্তু এরই মধ্যে পাড়ায় তাদের বদনাম রটেছিল যে তারা নাকি সুচরিত্রা নয়, কারণ তাদের কোনো পুরুষ অভিভাবক ছিল না। বাড়িতে ঝি চাকর আর দারবান ছাড়া আর কোনো লোকজন দেখা যেত না। কেবল রোজ রাত্রি ৯টার সময় একখানা খুব বড় মোটর গাড়ি তাদের বাড়ির গলির মুখে এসে দাঁড়াতে দেখা যেত। কিন্তু কত রাত্রে যে সেখানা ফিরে যেত তার খবর পাড়ার লোকেরা কেউ সঠিক বলতে পারত না। কেউ বলতো ১২টা, কেউ বলতো ১টা, কেউ বলতো ২টো। কাজে এ সম্বন্ধে একটা চূড়ান্ত মীমাংসা আজও হয়নি। তবে এটুকু একরকম স্থির হয়ে গেছিল যে মোটরখানা অনেক রাত্রে ফেরে এবং তার মালিক একজন মস্ত বড়লোক ও নামজাদা অ্যাটর্নি। গুজব যে এই বড়লোক অ্যাটর্নি বাবুই নাকি বড় বোন ইলার রূপের ফাঁদে ধরা পড়ে এদের সমস্ত ব্যয়ভার বহন করছেন। কিন্তু সে যাই হোক, বেশ্যা বলে বদনাম রটলেও কেউ তাদের একদিনের জন্য পাড়ায় কোনো বেচাল দেখতে পায়নি। মাঝে মাঝে সে বাড়ি থেকে মিহির সুরে শ্রবণ মধুর সঙ্গীতালাপ শোনা যেত বটে, কিন্তু চিক ফেলা বারান্দার দিকে অনেকক্ষণ হাঁ করে চেয়ে থেকেও শিবু কোনো দিন তাদের পাশের বাড়ির এই রহস্যময়ী ভাড়াটেদের কারোরই মুখ দেখতে পেত না। হঠাৎ একদিন কলেজ যাবার সময় শিবু দেখলে তাদের গলির মুখে বেথুন কলেজের প্রকাণ্ড বাসখানা এসে দাঁড়িয়েছে। একটু পরেই তাদের পাশের বাড়ি থেকে একটি ১৫-১৬ বছরের ফুটফুটে মেয়ে একগোছা বই খাতা হাতে করে বেরিয়ে এলো। গলিটা সরু, দুজন লোক পাশাপাশি যেতে পারে না। কাজেই শিবু মেয়েটিকে পথ ছেড়ে দিয়ে একটু পাশ কাটিয়ে দাঁড়ালো। অধর প্রান্তে একটু স্নিগ্ধ মধুর হাসি ফুটিয়ে মেয়েটি একবার চকিতের জন্য শিবুর মুখের দিকে চেয়ে গাড়িতে গিয়ে উঠল। দুটি কালো চোখের সেই নিমেষের নয়ন পাতে অনেকখানি ধন্যবাদ নিবেদন করা ছিল। শিবু মুগ্ধ হয়ে দীর্ঘক্ষণ সেই অজগর গাড়িখানার চলে যাওয়ার পথে পলকহীন চোখে চেয়ে রইল। কিন্তু ওই এক গাড়ির মেয়ের মধ্যে পাশের বাড়ির সে মেয়েটি যে কোথায় হারিয়ে গেল শিবু আর তাকে খুঁজে পেলে না। তার বদলে ৫-৭ জোড়া চশমা পরা চোখ গাড়ির ভেতরের অন্ধকার থেকে তার দৃষ্টির সামনে যেন চকচক করে উঠল। শিবু অপ্রস্তুতের মতো চোখ ফিরিয়ে নিলে, কিন্তু সে দিগ্গজ গাড়িখানা তখন একটা মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেছে। শিবু সেদিন কেমন যেন একটু মনমরা হয়ে কলেজে চলে গেল। এমনি করে শিবুর সঙ্গে নীলার প্রথম দেখা হয়েছিল সে একদিন দৈবাত। তারপর থেকে রোজই হয়, কিন্তু আর দৈবাত নয়। বেথুন কলেজের গাড়ির আওয়াজ পেলে শিবুর কলেজ যাবার সময় হয়ে যেত, কিন্তু নীলা যতক্ষণ না বেরিয়ে এসে গাড়িতে উঠত ততক্ষণ সে কিছুতেই আর তাদের বাড়ির সামনে সেই ছোট্ট সরু গলিটা পার হয়ে যেতে পারত না। কাজে কাজেই তাদের দুজনের এখন প্রত্যহই দেখা হওয়াটা একটা নিশ্চিত ব্যাপার হয়ে উঠেছিল। কেবল রবিবার ও ছুটির দিন হলে শিবু এ মেয়েটির দেখা পেত না। ছুটির দিন এগিয়ে আসতো শুধু যেন শিবুকে সাজা দেবার জন্য। অদর্শনের যন্ত্রণা তাকে এমনই কাতর ও অধীর করে তুলত যে বারান্দার সারি সারি নীল চিকগুলোর দিকে চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে সে অনেক সময় ভাবত
যা হোক একটা কিছু ছুতো করে একবার পাশের বাড়িতে ছুটে গিয়ে মেয়েটিকে দেখে আসি। কিন্তু বেচারির সাহসে কুলাতো না। দরজার সামনে যে দারবান বসে কেবলই হাতের তালুতে রোগড়ে খৈনি খেত ও তুলসীদাসী রামায়ণ পড়তো, তাকে শিবু তত ভয় করতো না। কিন্তু ওই বাড়িখানার চারিদিকে এমন একটা কলঙ্কের কাঁটা দেওয়া কুৎসার বেড়া বেঁধে দেওয়া হয়েছিল যে শিবুর সেটা কিছুতেই ডিঙিয়ে যেতে সাহস হতো না। একদিন বাড়ি থেকে বেরুতে নীলার একটু দেরি হয়ে গিয়েছিল। গাড়ি এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল বলে সে একটু তাড়াতাড়ি এগিয়ে প্রায় ছুটেই গাড়িতে উঠতে যাচ্ছিল। এমন সময় তার খাতার ভিতর থেকে ফাউন্টেন পেনটা ছিটকে বেরিয়ে মাটিতে পড়ে গেল। শিবু দেখতে পেয়ে কুড়িয়ে নিয়ে গাড়ির দরজার কাছে দৌড়ে গিয়ে সেটা নীলাকে দিয়ে এলো। নীলা সেটা হাত বাড়িয়ে নেবার সময় এমন সুন্দর হেসে কৃতজ্ঞ চোখে চেয়ে শিবুকে মিহি মিষ্টি গলায় ধন্যবাদ দিলে যে শিবুর দেহ মন একটা চরিতার্থতার আনন্দে যেন পরিপূর্ণ হয়ে গেল। ওদিকে গাড়ি শুদ্ধ মেয়ে কলরব করে নীলাকে জিজ্ঞাসা করলে, ও কে ভাই? ও সুন্দর ছেলেটি বুঝি তোমার দাদা? নীলা একটু ইতস্তত করে বললে, হ্যাঁ। এমনি করেই তাদের প্রথম আলাপ পরিচয় হয়েছিল। তারপর কি একটা ছুটির দিনে নীলার অদর্শনে কাতর শিবু বাড়িতে আর তিষ্ঠতে না পেরে বিকেলের দিকে তার ইউনিফর্মটা পাঠ করে বগলে নিয়ে মাঠে খেলতে যাবার জন্য বেরিয়ে পড়ল। গলিতে নেমেই দেখে নীলা আসছে। আজ আর স্কুলের পোশাক নয়, চমৎকার বেশভূষা, জরির গুল বসানো ঢাকাই শাড়ি ব্রাহ্মিকা ধরনে পরা, গায়ে সেই রকমেরই একটি ব্লাউজ, নিভাজ কালো এলো চুলের গোছা পরিপুষ্ট পিঠখানি ছাপিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। মাথার দুপাশে চুলের গায়ে দুটি সুন্দর ক্লিপ আটা, হাতে একটি ঝকঝকে নতুন এসরাজ। হঠাৎ শিবুর সামনে এসে পড়াতে নীলা পথের মাঝে থমকে দাঁড়িয়ে গিয়েছিল। রূপসী নীলার সেই কুন্দেন্দু তুষার হাড় ধবলা বিনা পানি মূর্তি দেখে মুগ্ধ ও চমৎকৃত শিবনাথের হাত থেকে ইউনিফর্মের মোড়কটা মাটিতে পড়ে গেল। শিবুর কিন্তু সেদিকে খেয়াল ছিল না। নীলা দেখতে পেয়ে হেট হয়ে সেটা কুড়িয়ে নিয়ে শিবুর দিকে বাড়িয়ে দিয়ে বললে, আপনার এটা কি পড়ে গেল? শিবু চমকে উঠে হ্যাঁ বলে হাত বাড়ালে। নীলা সেটা ফিরিয়ে দেবার আগে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললে, আপনি কোন টিমে খেলেন? ইউনিফর্মের মোড়কটার গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে শিবু বললে, আমাদের কলেজ টিমে। আজ বুঝি খেলা আছে? হ্যাঁ। তবে আসুন না আপনাকে মাঠে নামিয়ে দিয়ে যাই, আমি তো ওই দিকেই যাচ্ছি। কোন দিকে? আমাদের গান বাজনার স্কুলে। আপনি গান বাজনাও শিখছেন? শিবনাথের চোখে মুখে একটা সপ্রশংস বিস্ময় ফুটে উঠল। নীলা একটু লজ্জিত হয়ে বললে, এই একটু আধটু, তাও দায়ে পড়ে। দিদির ইচ্ছে, জামাইবাবুর শখ, কি করি বলুন, তাই ও পাঠটাও পড়তে যেতে হচ্ছে। বলতে বলতে নীলা তার বাঁ হাতটি লীলায়িত ভঙ্গিতে তুলে মৃণাল মণিবন্ধে বাঁধা সোনার হাত ঘড়িটির দিকে চকিতে একবার চেয়ে রেখে বললে, আসুন, আর সময় নেই কিন্তু। নীলা গাড়ির দিকে এগিয়ে চলল। শিবু একবার সভয় তাদের বাড়ির দিকে চেয়ে দেখে কলের পুতুলের মতো নীলার পিছু পিছু গিয়ে টুক করে গাড়িতে উঠে পড়ল। নীলা তাকে এদিকে সিটে বসবার জন্য অনেক পিড়াপিড়ি করা সত্ত্বেও শিবু উঠে সামনের সিটেই বসে পড়েছিল। নীলা গাড়িতে উঠবার সময় হাতের এসরাজটা শিবুর দিকে বাড়িয়ে দিলে। শিবু অত্যন্ত আগ্রহের সঙ্গে দুহাত বাড়িয়ে ঝুঁকে পড়ে সেটাকে সযত্নে বুকের ওপর তুলে নিলে। সস্নেহে সেটার গায়ে হাত বুলিয়ে বললে, আপনার এসরাজটা তো ভারী চমৎকার। নীলা গাড়িতে উঠে বসে হাঁকাতে বলে দিয়ে প্রশ্ন করলে, আপনি কি বাজাতে জানেন? ঘাড় হেট করে শিবু বললে, সামান্য রকম, মোটে মাস 2-3 খাঁ সাহেবের বাড়িতে শিখতে গেছিল,
কিন্তু পড়াশোনার ক্ষতি হবে বলে দাদা বারণ করলেন, তাই আর ওটা ভালো করে শেখা হলো না। আপনি বেশ ভালো বাজাতে শিখেছেন বোধহয়। রাম, কেবল দিদির তারায় মাঝে মাঝে একটু ছড়ি টানি, তাও ওই স্কুলে গিয়ে। বাড়িতে এসে আর আমি একে ছুঁই না। কেন, আপনি কি গান বাজনা পছন্দ করেন না? পছন্দ করলেই বা কি হবে? আপনিও যেমন। আমাদের দেশে গৃহস্থ মেয়েদের গান বাজনা শেখা একটা বিড়ম্বনা বই তো নয়। সংসারের কাজকর্ম নিয়ে, ছেলে মেয়ে মানুষ করা নিয়ে তাদের দিনরাত এমন ব্যস্ত থাকতে হয় যে এ রসটুকু উপভোগ করবার তারা ফুরসতই পায় না। তাছাড়া আমাদের হিঁদুর ঘরে আবার গুরুজনরা উপস্থিত থাকলে ওটা তো একরকম নিষিদ্ধ ব্যাপার বলেই বিবেচিত হয়। এই বলে নীলা একটু মৃদু হাসলে শিবু সে হাসিতে যোগ দিয়ে বললে, আপনি যা বলছেন সে কথা ঠিক, তা তো বুঝলুম, কিন্তু আমাদের সমাজের এগুলো কতদূর অন্যায় বলুন তো? সারাদিনের খাটুনির পর একটু অবসর পেলে আমরা যদি খানিকটা গান বাজনা নিয়ে আমোদ করি, তাতে দোষটা যে কি আমি তো বুঝতে পারি না। দোষগুণ যদি বিচার করে দেখা হতো, তাহলে বোধহয় পুরুষরা মেয়েদের এতটা কড়া শাসনে রাখতে পারত না। আপনি হয়তো জানেন না, এসব বিষয়ে পুরুষ অভিভাবকদের চেয়ে বাড়ির সেকেলে গিন্নিরাই বেশি আপত্তি করেন। তারা স্পষ্টই বলেন, ওটা নিতান্ত বেহায়াপানা। হিঁদুর বাড়ির গৃহস্থ ঘরের বৌঝি আবার গান বাজনা করবে কি? তারা কি বাইজি? শিবু এসরাজের তারে একটি আঙুল ছুঁয়ে দু একটা মৃদু ঝংকার তুলে বললে, তাদের কথা ছেড়ে দিন, তারা অশিক্ষিতা, অনেকের অক্ষর পরিচয় পর্যন্ত নেই। আজকালকার দিনে মেয়েরা যেসব সুবিধে ভোগ করতে পারছে, তখনকার কালে তারা সেসব সুবিধে কখন পাননি। কাজে কাজেই তারা স্বভাবতই একটু জেলাস হয়ে ওঠেন, দেখে শুনে সহ্য করতে পারেন না, তাই বাধা দিতে চেষ্টা করেন। গাড়ি চৌরঙ্গি দিয়ে যেতে যেতে একটা পায়ে গলির মুখে যখন মোড় নিতে যাচ্ছিল, নীলা গাড়ি থেকে মুখ বাড়িয়ে বললে, ডাহিনা যাও, ময়দান। শিবু তাড়াতাড়ি বললে, না না, কেন কষ্ট করে আবার অতটা যাবেন? আমাকে এখানেই নামিয়ে দিলে হবে, ওই তো আমাদের গ্রাউন্ড দেখা যাচ্ছে। নীলা হেসে উঠে বললে, এতটা পথ আপনাকে নিয়ে এলুম, আর ওইটুকু যেতে কি আমাদের ঘোড়া মরে যাবে? শিবু অপ্রতিভ হয়ে বললে, এই গাড়ি ঘোড়া বুঝি আপনাদেরই নিজের? নীলা চট করে প্রশ্নের কোনো উত্তর দিতে পারলে না। একটু ভেবে বললে, আমাদের নিজের মানে আমার নয়, এ সুবোধ বাবুর। তবে তার গাড়ি ঘোড়া, লোকজন, টাকা কড়ি সবই তো দিদির, কাজে আমারও ব্যবহার করবার একটা অধিকার আছে। কথাটা শুনে শিবু মনে মনে শিউরে উঠে চুপ করে বসে ভাবতে লাগলো, তাই তো, সুবোধ বাবুরই সব। তাহলে পাড়ার লোকেরা যা বলে সেটা সত্যি? ছি ছি, এরা তবে সত্যিই বেশ্যা? সুবোধবাবু এদের মনিব? কি লজ্জার কথা! শিবুর চট করে মনে হলো, তাই তো, আমাকে যদি কেউ এর সঙ্গে এক গাড়িতে দেখে, তাহলে তো আমি আর কারোর কাছে মুখ দেখাতে পারবো না। শিবু গাড়ি থেকে মুখ বাড়িয়ে চিৎকার করে উঠল, সবুর সবুর! গাড়ির দাঁড়াতেই শিবু উঠে পড়ে তার হাতের এসরাজটা গাড়ির গদির ওপর হেলিয়ে রেখে টপ করে বাইরে লাফিয়ে পড়ল এবং নীলাকে চট করে একটা নমস্কার করে চললুম বলে পিছন ফিরে মাঠের ওপর দিয়ে প্রায় একরকম ছুট দিলে। নীলা একটু বিস্মিত হয়ে গাড়ি ঘুরিয়ে নিতে বললে। শিবু সেদিন আর তেমন মন দিয়ে ভালো করে খেলতে পারলে না। খেলার শেষে টেন্টের আড্ডাতেও সে তেমন করে যোগ দিতে পারলে না। সন্ধ্যের পর সারাটা পথ সে কেবল নীলাদের কথাই ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো। তার বড্ড দুঃখ হচ্ছিল যে অমন সুন্দর মেয়ে কেন বেশ্যা হলো। শিবুর দাদা ভোলানাথ বাড়ির বাইরে রকে বসে একটি মস্ত হুঁকোয় কাঠের একটা বিঘৎ প্রমাণ লম্বা নল লাগিয়ে তামাক খাচ্ছিলেন এবং সামনের বাড়ির বিধু বাগচির সঙ্গে কলিকালের ছেলেদের বর্তমান বেচার সম্বন্ধে নানা আলোচনা করছিলেন। শিবু সেদিকে মোটে না চেয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ছিল, কিন্তু ঠিক সেই সময় দাদা তাকে ডাকলেন, শিবনাথ। শিবু চমকে উঠল। দাদার গলাটা আজ যেন তার কানে অতিরিক্ত গম্ভীর বলে মনে হলো। আগে,
বলে সে ভোলানাথের কাছে এগিয়ে এসে দাঁড়ালো। ভোলানাথ হুকোর নল থেকে মুখটি সরিয়ে নিয়ে অত্যন্ত কঠোরভাবে তাকে জানিয়ে দিলেন যে আর কোনোদিন যদি তিনি শোনেন যে শিবনাথকে পাশের বাড়ির মেয়েদের সঙ্গে এক গাড়িতে বেড়াতে যেতে কেউ দেখেছে, তাহলে এ বাড়িতে আর তাকে ঢুকতে দেওয়া হবে না। শিবনাথ মৃদু স্বরে কি একটা জবাব দেবার চেষ্টা করছিল, কিন্তু ভোলানাথ রূঢ় কণ্ঠে তাকে প্রচন্ড এক ধমক দিয়ে বললেন, এতখানি বয়স হয়েছে তোমার, এমএ পড়ছো, আর এটা জানতে পারোনি আজও যে পাশের বাড়ির ও দুটো বেশ্যার মেয়ে? একথা শুনে শিবু হঠাৎ একবার কি জানি কেন পাশের বাড়ির চিকফেলা বারান্দার দিকে চকিতের ন্যায় চেয়ে দেখলে। আজ কিন্তু চাইবা মাত্র সেই নীলচিকের ফাঁকে একখানি অতি সুন্দর মুখ সে দেখতে পেলে। এ মুখ সে আর কখনো দেখেনি, কিন্তু সে মুখে তখন ঘৃণা, লজ্জা, ক্রোধ, ক্ষোভ সমস্ত যেন একসঙ্গে ফুটে উঠেছিল। শিবু অপরাধীর মতো ছুটে বাড়ির মধ্যে পালিয়ে গেল। ভোলানাথ তখন বিধু বাগচিকে বলতে শুরু করলেন, আমাকে বোধহয় এইবার এ পাড়া ছাড়তে হলো। এমন চোখের সামনে ডাইনিরা যে আমার ভাইগুলোর মাথা চিবিয়ে খাবে, এ আমি দেখতে পারবো না। তারপর শিবুকে ডেকে গাড়িতে তুলে নিয়ে নীলার এসরাজ হাতে গড়ের মাঠে বেড়াতে যাওয়ার কথা সবিস্তারে বর্ণনা করে তিনি বললেন, এর একটা যদি তোমরা কিছু বিহিত না করো, তাহলে তো ভাই এই সাত পুরুষের ভিটে বেচে আমাকে বাধ্য হয়ে এখান থেকে চলে যেতে হবে। ঠিক এই সময় গলির মুখে একখানা প্রকাণ্ড মোটর গাড়ি নিঃশব্দে এসে দাঁড়ালো। গাড়ির তীব্র আলোয় শিবুদের সরু গলিটা আলো হয়ে উঠল। সমস্ত পথটা একটা স্নিগ্ধ সৌরভে আমোদিত করে তুলে সুবোধবাবু যখন ভোলানাথের রকের সামনে এসে পড়লেন, ভোলানাথ সসম্মানে উঠে দাঁড়িয়ে হুকোশুদ্ধ হাতে তাকে একটা নমস্কার করে বললেন, আপনার কাছে গরিবের একটু নিবেদন আছে। সুবোধবাবু দাঁড়িয়ে গেলেন। ভোলানাথ হুকুর নলটায় বার দুই খুব জোরে জোরে শেষ টান দিয়ে খুব খানিকটা চোঁয়া ধোয়া ছেড়ে খানিকটা কেশে গলাটা ঝেড়ে নিয়ে হুকুটা বিধু বাগচির হাতে দিয়ে বললে, আপনি বড় লোক, আপনার অগাধ পয়সা, এসব আপনাকে শোভা পেতে পারে, কিন্তু আমাদের মতো গরিব গৃহস্থের ছেলেগুলো মাটি হয়ে যায়, এইটাই কি আপনার ইচ্ছে? সুবোধবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? ভোলানাথ তার অভিযোগ ব্যক্ত করতে গিয়ে যেমন একবার তার প্রতিবেশিনীদের উল্লেখে বলে ফেলেছেন বেশ্যার মেয়ে, সুবোধবাবু তৎক্ষণাৎ তাকে তীব্র তিরস্কার করে বললেন, ওদের জননী সতী লক্ষ্মী ছিলেন, তিনি সম্ভ্রান্ত ঘরের কন্যা ছিলেন। তার সম্বন্ধে এবং আপনার প্রতিবেশিনীদের সম্বন্ধে আপনি যখনই কিছু বলবেন, বেশ সংযত ও ভদ্রভাবে এবং তাদের উপযুক্ত সম্মান রেখে কথা বলবেন। ভোলানাথ হঠাৎ উত্তেজিত হয়ে উঠে বললেন, তা হয়তো তারা হতে পারেন, কিন্তু উপস্থিত ওদের দুই বোনের পেশাটা কি তা জানতে পাড়ার লোকের কারোর বাকি নেই। সুতরাং বাধা দিয়ে সুবোধবাবু বললেন, মাফ করবেন, আপনি কিচ্ছু জানেন না। ওদের দুই বোনের মধ্যে জ্যেষ্ঠা হচ্ছেন আমার স্ত্রী, কনিষ্ঠা এখনো অবিবাহিতা। ভোলানাথ রুক্ষভাবে বললেন, ও সবার আমাদের শেখাবেন না, আমরা ওসব জানি। একেবারে নেহাত দেহাতি লোক বলে মনে করবেন না। সাত পুরুষ কলকাতায় বাস করছি, আপনার মতো বড় লোকও ঢের দেখেছি। ছোট বোনটার চটপট একটা গতি করুন, নইলে তিনি যে আমার ভাইগুলির মাথা খাবেন তা হতে দিচ্ছি নে। হয় আমি এপাড়া ছাড়বো, আর নয় আপনার মেয়ে মানুষদের এপাড়া ছাড়া করব। তবে আমার নাম ভোলানাথ চাটুর্যে, এই বলে রাখলুম। আপনার মতো অভদ্র ইতর লোকগুলো যাতে এপাড়া থেকে শীঘ্র দূর হয়, আমিও সেই ব্যবস্থা করব, জানবেন। অত্যন্ত অবজ্ঞার সঙ্গে এই কথাগুলো বলে সুবোধবাবু বাড়ির মধ্যে চলে গেলেন। বিধু বাগচি বললে, কাজটা ভালো করলে না দাদা, বড় লোকের সঙ্গে বিবাদ রাখা উচিত নয়। সেই ছেলেবেলায় পড়া মৃৎপাত্র ও কাংসপাত্রের গল্পটা কি মনে নেই? আরে রেখে দাও তোমার বড় লোক, ভয় করতে হয় তোমরা করোগে, ভোলা চাটুর্যে কাউকে কেয়ার করে না। বলতে বলতে ভোলানাথ হুঁকো নিয়ে বাড়ির ভেতর চলে গেল।
কলেজে যাবার সময় গলির মধ্যে শিবনাথ ও নীলার যে প্রত্যহই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হয়, পাড়ার কারুর কাছেই সেই খবরটা চাপা ছিল না। সুতরাং ভোলানাথও যথাসময়ে এই সংবাদ অবগত হয়েছিলেন। কাজেই তিনি পরের দিন থেকে অফিস যাবার সময় নিজে ভায়াকে সঙ্গে করে কলেজে পৌঁছে দিয়ে আসবার প্রস্তাব করলেন। শিবনাথ বললে, দাদা সে কি রকম করে হবে? আমাদের তো কিছু ঠিক নেই। কোনোদিন 12টায় ক্লাস, কোনোদিন 2টোয় ক্লাস, সব দিন তো 10টায় ক্লাস থাকে না। ভোলানাথ বললেন, বেশ, যেদিন 10টায় ক্লাস থাকবে সেদিন আমার সঙ্গে কলেজে যাবি, আর যেদিন বেলায় গেলে চলবে সেদিন বাড়িতে বসে থাকবি, যতক্ষণ না ওই বেবুশ্যে মেয়েটা স্কুলে বেরিয়ে যায়, নইলে তোকে আমি বাইরের কোনো কলেজে ট্রান্সফার করে দেব। অগত্যা শিবনাথকে এই প্রস্তাবে সম্মত হতে হলো। ফলে নীলার সঙ্গে তার দেখাশোনাটা এখন সকালে না হয়ে বিকেলে শুরু হলো। অর্থাৎ কলেজ থেকে ফিরে শিবনাথ আর বাড়িতে ঢুকতো না। 4টের পর থেকে গলির মুখে বড় রাস্তার ধারে বেতন কলেজের গাড়ির জন্য অপেক্ষা করত। কিছুদিন পরে এটাও জানাজানি হয়ে গেল। ভোলানাথ একদিন শিবুকে ডেকে বললেন, দেখো, ছোট ছেলের মতো রোজ রোজ এমন করে তোমায় ডেকে শাসন করতে আমার লজ্জা করে। বড় ভাইয়ের কথাটা অগ্রাহ্য করা কি তোমার উচিত? তবে আর তোমায় এত লেখাপড়া শেখালুম কি জন্যে? ভদ্রলোকের ছেলে হয়ে তোমার বেশ্যার মেয়েদের সঙ্গে মিশতে লজ্জা করে না একটু? শুনলুম নাকি বুড়ো ছেলে তুমি কলেজ পালিয়ে এসে মেয়েটার সঙ্গে দেখা করো। শিবু গম্ভীরভাবে বললে, দাদা, ওরা বেশ্যা নয়। ভোলানাথ দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, না, তা কি আর, ওরা হচ্ছে খর্দার মা গোসাই। শিবু বললে, ওরা ভদ্র মহিলা। হ্যাঁ, একেবারে কুলবালা। তুই আমার চেয়ে জানিস কিনা, কে বলেছে তোকে ওরা বেশ্যা নয়? না দাদা, নয়। সে কিরে হতবাগা, পাড়া শুদ্ধ লোক যে কথা জানে তুই তা জানিস না আজও? পাড়া শুদ্ধ লোক ভুল জানে দাদা। আমিও সেই ভুলে ওই মেয়েটিকে একদিন আপনার চেয়েও ঢের বেশি অপমান করেছিলুম। লিখে দিয়েছিলুম, তোমরা বেশ্যা, তোমাদের সঙ্গে আমি পরিচয় রাখতে ইচ্ছে করিনি। তারই উত্তরে সেদিন প্রথম ওদের প্রকৃত পরিচয় জানতে পারলুম। ওরা যে কত মহৎ, কত উদার, সে আপনার ধারণা হবে না। ভোলানাথ মনে মনে বললেন, হ্যাঁ, মরেছ দেখছি একেবারে। প্রকাশ্যে বললেন, ওদের প্রকৃত পরিচয় কি তুমি ওদেরই কাছ থেকে সংগ্রহ করেছো শিবু? শিবু বললেন, নীলা আমায় বলেছে। নীলা? নীলা আবার কে? ছোট বোনের নামই তো নীলা, আর ওর দিদির নাম ইলা। বটে, আজকাল ওরা নামও নিচ্ছে সব অন্যরকম দেখছি। আমাদের সময় নাম শুনতুম পান্না, ফিরোজা, মতি বিবি, এই সব। আহ, কি বলছেন আপনি ওসব? ভদ্রলোকের মেয়েদের অপমান করবেন না দাদা। শিবুর চোখে মুখে একটা বিরক্তি ও ঘৃণা ফুটে উঠল। ভোলানাথ সেটা লক্ষ্য করে আর কিছু বললেন না। মনে মনে ভাইটির জন্য শঙ্কিত হয়ে উঠলেন। ভাবলেন, ডাইনিরা ছোড়াটাকে ভালো মানুষ পেয়ে গেঁথে ফেলেছে দেখছি। শিবু বললে, আপনি যদি ওদের পরিচয় শোনেন তাহলে বুঝতে পারবেন যে ওদের প্রতি আপনি কত বড় অবিচার করছেন। ভোলানাথ বললেন, ওদের মুখে ওদের পরিচয় শুনে বিশ্বাস করবার মতো বয়স আর আমার নেই, বুঝলে? তোমাকে আমার এই শেষ অনুরোধ যে ওদের সংসব তুমি ত্যাগ করো, নইলে তোমার ভবিষ্যৎ বড় বিষময় হয়ে উঠবে শিবু। ম্যাট্রিকুলেশন পরীক্ষা হয়ে যাবার পর নীলা আর স্কুলে যেত না। কাজে কাজে শিবনাথের সঙ্গে তার দেখা সাক্ষাৎও আজকাল আর বড় একটা হয় না। ইতিমধ্যে একদিন মোটঘাট বেঁধে ইলারা বাড়িতে চাবি দিয়ে কোথায় হাওয়া খেতে চলে গেল। ভোলানাথ হাঁপ ছেড়ে বাঁচলেন। ভাবলেন, যাক, আপদ গেল। এবার দেখে শুনে ভাইয়ের একটা বিয়ে দিয়ে দিতে পারলেই নিশ্চিন্ত হওয়া যায়। কিন্তু ভোলানাথের কানে এই খবরটা আর গিয়ে পৌঁছলো না যে পাশের বাড়ির আপদ বালাইরা উপস্থিত কিছুদিনের জন্য স্থানান্তরে গেলেও ভাইয়ার সঙ্গে তাদের যোগসূত্র ছিন্ন হয়নি। শিবনাথ যে রাত্রি জেগে আজকাল রোজ 8 পাতা করে চিঠি লিখছে নীলাকে, এবং নীলা যে সেই সুদূর মুসৌরি পাহাড়ের কোল থেকে
প্রায় প্রতি সপ্তাহে পত্রপুটে ভরে তার আনন্দ অঞ্জলি শিবনাথের কাছে পৌঁছে দিচ্ছে, এর কোনো সন্ধানই ভোলানাথ পাননি। তিনি এখন প্রায় প্রতি রবিবারে হয় বালি, নয় বেহালা, নয় বেলঘরেতে শিবনাথের জন্য পাত্রে দেখে ঘুরে বেড়াচ্ছেন। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। একটুও পাত্রে কিন্তু ভোলানাথ এখনো পর্যন্ত মনোনীত করে উঠতে পারলেন না। যেখানে মেয়ে পছন্দ হয় সেখানে তারা এমএ পড়া ছেলের উপযুক্ত দক্ষিণা দিতে অক্ষম। যেখানে পাওনার প্রতিশ্রুতি খুব বেশি পাওয়া যায় সেখানে কন্যাটি একেবারে যেন সাক্ষাৎ বিভীষিকা। ভায়ার জন্য ভোলানাথ কোথাও একত্রে কামিনী কাঞ্চনের অপূর্ব সমাবেশ আবিষ্কার করতে পারছিলেন না। অবশ্য তার চেষ্টারও কোনো ত্রুটি ছিল না। বিশেষ যেদিন অফিস থেকে এসে দেখলেন যে পাশের বাড়িতে আবার আলো জ্বলছে এবং দেউড়িতে সেই দারবানটি পুনরায় তুলসীদাস ভাঁজতে শুরু করেছে, তিনি পাত্রের সন্ধানে সেদিন থেকে একান্তভাবে তৎপর হয়ে উঠলেন। নীলারা ফিরেছে, কিন্তু শিবনাথের সঙ্গে এখনো দেখা হয়নি। শিবনাথ দেখা করবার জন্য অত্যন্ত উৎসুক হয়ে উঠেছিল, কিন্তু দাদার ভয়ে তার কিছুতেই সাহস হচ্ছিল না। হঠাৎ একদিন একটা অভাবনীয় সুযোগ এসে গেল। সেদিন গ্যাজেটে ম্যাট্রিকুলেশন পরীক্ষার ফলাফল বেরিয়েছিল। শিবনাথের ছোট ভাই শম্ভুনাথও এবার ম্যাট্রিক দিয়েছিল। শিবনাথ তাই একখানা গ্যাজেট কিনে এনে রকে বসে দেখছিল। তার আশেপাশে শম্ভুনাথ এবং পাড়ার আরো অনেকগুলি ম্যাট্রিকের আসামি ছেলে ভিড় জমিয়ে তুলেছিল। মহা একটা কলরব চলছিল। সেই সময় পাশের বাড়ির দারবান এসে একটা লম্বা সেলাম ঠুকে শিবনাথের হাতে একখানা চিঠি দিলে। চিঠির ওপর নীল পেন্সিলে নীলার হাতের মতির হরফ দেখে গ্যাজেটখানা শম্ভুর হাতে দিয়ে শিবনাথ তাড়াতাড়ি চিঠিখানা খুলে পড়লে নীলা লিখেছে, পাশের খবরটা জানবার জন্য পাশের বাড়িতে আরো একটি প্রাণীও যে বিশেষ উৎসুক হয়ে আছে সে কথাটা কি স্মরণ করিয়ে দিতে পারি? গ্যাজেটখানা নিয়ে যদি একবারটি দয়া করে আমাদের বাড়িতে আসেন তাহলে বিশেষ অনুগৃহীতা হব। ইতি নীলা। শম্ভুর হাত থেকে ছো মেরে কাগজখানা কেড়ে নিয়ে রকের ধারে জমায়েত সমস্ত ছেলেদের অবাক করে দিয়ে শিবনাথ চোখের পলকে পাশের বাড়িতে ঢুকে পড়ল। নীলা তার জন্য নিচে নেমে এসে অপেক্ষা করছিল। পরম সমাদরে শিবনাথকে সে অভ্যর্থনা করে নিলে। দুটি কোমল কোরক তুল্য কমনীয় করপুর জোর করে কপালে ঠেকে সুন্দর একটি নমস্কার করে নীলা শিবনাথের কুশল জিজ্ঞাসা করলে এবং সঙ্গে করে একেবারে উপরে নিয়ে গিয়ে নিজের পড়বার ঘরটিতে এনে আপনার বসবার ইজি চেয়ারখানি আঁচল দিয়ে ঝেড়ে তাকে বসতে দিলে। আর একখানা চেয়ার টেনে শিবনাথের কাছে এগিয়ে নিয়ে এসে নিজে তাতে বসলো এবং স্নিগ্ধ হাস্যে অধর প্রান্ত রঞ্জিত করে জিজ্ঞাসা করলে, দেখলেন ছাপার হরপে এই বদখত নামটা কি বেরিয়েছে? শিবনাথ মহা অপ্রস্তুত হয়ে পড়ল। সে তো নীলার নামটা আছে কিনা এখনো দেখেনি, অথচ নীলা ঠিক করে বসে আছে যে সে তার নামটা নিশ্চয়ই দেখেছে। শিবু কি বলবে ভাবছে, এমন সময় নীলা বললে, নেই বুঝি? শিবু তাড়াতাড়ি বললে, এইমাত্র কাগজখানা কিনে এনেছি, আনতে না আনতেই ওরা সব কাড়াকাড়ি শুরু করে দিলে, আমি এখনো এক পাতাও দেখবার সময় পাইনি। নীলা চেয়ার ছেড়ে উঠে পড়ে শিবুর হাত থেকে গ্যাজেটখানা কেড়ে নিয়ে বললে, তাই বলুন, চুপ করে আছেন দেখে আমি একেবারে দমে গেছলুম। ঝড়ের বেগে নীলা গ্যাজেটখানার পাতার পর পাতা উল্টে যেতে লাগলো। তার চোখের চঞ্চল দৃষ্টি গ্যাজেটের প্রত্যেক পাতার উপর থেকে নিচ পর্যন্ত নেচে বেড়াচ্ছিল। হঠাৎ এক জায়গায় স্থির হয়ে সে বলে উঠল, হুররে! তারপর টেবিলের ওপর থেকে তার মোটা নীল পেন্সিলটা তুলে নিয়ে তার নামটায় দাগ দিয়ে শিবনাথকে দেখতে দিলে। শিবনাথ যখন নীলার নামটা পড়ে দেখছে, নীলাও তার পাশে গিয়ে ইজি চেয়ারটার হাতলের ওপর ঝুঁকে পড়ে দেখতে লাগলো। নীলার একগুচ্ছ কেস তার কানের পাশ থেকে ঝুলে এসে শিবুর কাঁধের ওপর লতিয়ে পড়ল। নীলার শাড়ির প্রান্ত একটুখানি উড়ে শিবুর গায়ে এসে লাগলো, আর তার মৃদুতপ্ত নিঃশ্বাসের লঘু স্পর্শ শিবনাথের কপোল রোমঞ্চিত করে
তার অন্তরে বাহিরে কি যেন একটা পুলক শিহরণ জাগিয়ে তুললে। শিবু নিষ্পন্দের মতো গ্যাজেটখানার সেই নীল দাগ দেওয়া নামটার দিকে চেয়ে কি স্বপ্ন দেখছিল কে জানে। নীলা জিজ্ঞাসা করলে, আপনার বিশ্বাস হচ্ছে না বুঝি? শিবু ঈষৎ যেন চমকে উঠে বললে, কেন বিশ্বাস হবে না কেন? এমন স্পষ্ট লেখা রয়েছে নীলা রায়। শিবুর কথা শেষ হবার আগে নীলার দিদি ইলার গলা পাওয়া গেল। তিনি বললেন, কে এসেছে রে নীলি? বলতে বলতে ইলা সেই ঘরে এসে উপস্থিত হলো। নীলা অমনি ফস করে গ্যাজেটখানা শিবুর হাত থেকে টেনে নিয়ে তার দিদির সামনে বাড়ি দিয়ে বললে, চেয়ে দেখো একবার, চক্ষু কর্ণের বিবাদটা ভঞ্জন করে নাও এই বেলা। বড্ড যে বলছিলে আমি কলাটি পাস হব, পড়ে দেখো ফার্স্ট ডিভিশন। ইলা পড়ে দেখে বললে, তাই তোরে, এ যে তোর নামই দেখছি, সত্যি তবে পাশ হয়ে গেলি নাকি নেলি? ওই দেখুন শিববাবু, দিদিও ঠিক আপনার মতোই কিছুতে বিশ্বাস করতে চাইছে না যে আমি পাশ করেছি। সুবোধবাবু যেদিন ইউনিভার্সিটি থেকে খবর এনে দিলে, দিদি হেসে উড়িয়ে দিলে, বলে ভুল হয়েছে, ও আর কোনো নীলা হবে, আমাদের এ নীলা নয়। আজ গ্যাজেটে ছাপা হরফে নাম বেরিয়েছে, তবু দিদি সন্দেহ করছে। ইলা আবার জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে নীলি, তবে কি সত্যি পাশ হয়েছিস? নীলা কৃত্রিম ক্রোধ প্রকাশ করে বললে, না না রাম, সত্যি কখনো পাশ হতে পারি? আমি ঘুষ দিয়ে গ্যাজেটে নামটা ছাপিয়ে নিয়েছি। কি বলেন শিবু বাবু, আপনারও বোধহয় তাই বিশ্বাস? শিবু একটু কুণ্ঠিত হয়ে বললে, কই, আমি তো একবার এরূপ কোনো সন্দেহ কখনো প্রকাশ করেছি বলে মনে পড়ছে না। এতক্ষণে শিবনাথের প্রতি ইলার দৃষ্টি পড়ল। ছোট্ট একটি নমস্কার করে বললে, এই যে আপনি এসেছেন যে, কতক্ষণ? শিবনাথ আশ্চর্য হয়ে ইলাকে প্রতি নমস্কার করে জিজ্ঞাসা করলে, আপনি কি আমাকে চেনেন? ইলা হেসে বললে, বুড়ো হয়েছি বটে, কিন্তু আমার দৃষ্টিশক্তি এখনো এত ক্ষীণ হয়নি যে পাশের বাড়ির লোককে চিনতে পারবো না। তাছাড়া নীলার মুখে যে শিবনাথ বাবুটির সুখ্যাতি শুনতে শুনতে কানে আমার তালা ধরে যাবার জোগাড়। তাকে কি সে আমায় না চিনিয়ে দিয়ে ছেড়েছে মনে করেন? একদিন হাত ধরে টেনে এনে সে আমাকে বারান্দার চিক সরিয়ে আপনাকে দেখিয়ে দিল। আমি আপনাকে দেখেই বললুম, এটি তো আমাদের পাশের বাড়ির ছেলে, ওকে আমি অনেকবার দেখেছি। দুটি চোখে অবাক আগ্রহ ভরে নিয়ে এই বারান্দার নীল চিকগুলোর দিকে কতদিন চেয়ে থাকে। এই বলে ইলা ক্ষণকাল চুপ করে রইল। তারপর একটু দুষ্টুমির হাসি এসে শিবনাথকে জিজ্ঞাসা করলে, চিকের দিকে একদৃষ্টে চেয়ে থাকতেন কেন? আমাদের এই নীল চিকগুলো খুব সুন্দর দেখতে না? নীলা হেসে উঠে বললে, দিদি যেন কি, উনি বুঝি চিকের সৌন্দর্য দেখবার জন্যই চেয়ে থাকতেন? ইলা এবার বোনের দিকে চেয়ে বললে, তবে বুঝি তোমাকে একবার দেখতে পাবার লোভেই কাঙালের মতো শিবনাথ বাবুর ব্যাকুল দৃষ্টি এই বারান্দার দিকে প্রত্যহ চোখ পেতে চেয়ে থাকতো? শিবনাথ যেন শ্বশুর বাড়িতে আসা নূতন জামাইটির মতো লজ্জায় ঘাড় হেট করে বসে রইল। নীলা তার সুন্দর মুখখানি শরমে রাঙা করে তুলে বললে, যাও, তুমি ভারী দুষ্টু। ইলা শিবনাথের দিকে ফিরে হাসতে হাসতে বললে, আচ্ছা তুমি বলো তো ভাই, আমার কথা ঠিক কিনা? পর মুহূর্তে শিবনাথকে তুমি বলে ফেলাটা হয়তো অভদ্রতা হয়ে গেল ভেবে ইলা বললে, তোমাকে ভাই আমি ছোট ভাইয়ের মতো দেখি। নীলা তোমায় দাদার মতো ভালোবাসে, সুতরাং তুমি আমাদের স্নেহের পাত্র। তোমায় যদি শিবনাথ বাবু আপনি মশাই না বলতে পারি, তুমি রাগ করবে না তো? শিবনাথ শুধু বললে, আপনি আমারও দিদি। এই কথাটা শুনে নীলার মনের মধ্যে কেমন একটা অহেতুকী স্ফূর্তি হলো। সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠে বললে, দিদি পাশ করলুম, আমাকে একদিন খাওয়াবে না? ইলার মুখখানি সহসা গম্ভীর হয়ে উঠল। ভারী গলায় বললে, পাশ করে আর কার মাথা কিনলি নীলা? গভর্নমেন্ট অফিসে কি চাকরি করতে যাবি? যেরকম ব্যাপার দেখছি, তোকে বোধহয় শেষটা নার্স কিংবা মিডওয়াইফ হয়ে জীবনটা কাটাতে হবে। এখন থেকেই পাড়ায় আমাদের যেরকম সুনাম রটতে শুরু হয়েছে, তাতে কোনো ভদ্রলোকের ছেলে যে তোমায় বিয়ে করতে সাহস করবে আমার তো মনে হয় না।
শিবু তাড়াতাড়ি বললে, না দিদি, যে শুধু লোকের কথা শুনে বিশ্বাস করবে সে হয়তো ভয় পাবে, কিন্তু যে আপনাদের পরিচয় পাবে সে নীলাকে বিবাহ করা তার একটা সৌভাগ্য বলেই মনে করবে। নীলা আস্তে আস্তে উঠে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ইলা বললে, দেখো ভাই, তোমাদের ওই কবিত্ব টবিত্ব আমার সত্যি বলছি একটুও ভালো লাগে না। আমি সাদা কথার মানুষ, সোজাসুজি চলতে ভালোবাসি। নীলা আমার প্রায় 17 পড়ল। আমি একটি সৎপাত্র দেখে ওর বিয়ে দিতে চাই। আমাদের বাঙালি ঘরের মেয়ে 17-18 বছরের বেশি থুবড়ি করে রাখা ঠিক নয়। শিবু খুব উৎসাহের সঙ্গে বললে, আপনি যা বলছেন সে কথা খুব ঠিক, কিন্তু ও বয়সের আগেও কোনো মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। অল্প বয়স থেকে সন্তান প্রসব করার দরুন আমাদের দেশের অধিকাংশ মেয়ে জীবনে কখনো আর সুস্থ সবল ও পরিপুষ্ট যৌবন লাভ করতে পারে না। তারা প্রায় চিররুগ্না হয়ে থাকে, নয় অকালে ইহলীলা। সে তো চোখের উপরই দেখতে পাচ্ছি ভাই, কিন্তু উপায় কি বলো? আমাদের সমাজ যে সেটা মানতে চায় না। সে কারুর যুবতী কন্যা অনুরা আছে দেখলে তার নামে দুর্নাম রটায়। সেরকম মূঢ় সমাজের বিধি ব্যবস্থা না মানাই উচিত। না মেনেও যে উপায় নেই দাদা। মানুষ তো সমাজ ছাড়া জীব নয়। ছেলেমেয়ের বিয়ে দেবে সে কেমন করে? ছেলে মেয়ে তাদের সুশিক্ষা ও সদ্গুণের জোরে সমাজের বুকের ওপর দিয়ে তাদের সত্য ও ন্যায়ের বিজয়রথ চালিয়ে নিয়ে চলে যাবে। সমাজ বাধ্য হয়ে তাদের নত শিরে মেনে নেবে। তোমার কি সে সাহস আছে? নিশ্চয়ই আছে। আমি দেখাতে চাই যে আমরা সমাজের দাস নই, প্রভু। তোমার কথা শুনে মনে বেশ জোর পাচ্ছি, কিন্তু আমার অবস্থা যে অন্যরকম ভাই। সমাজ যে আমার ললাটে কলঙ্কিনীর ছাপ দিয়ে ছেড়ে দিয়েছে। কথাটা শুনে শিবু একটু চঞ্চল হয়ে উঠল। উত্তেজিত ভাবে বললে, কিন্তু আপনি তো কলঙ্কিনী নন। কোন পাষণ্ড বলে? আমি তাদের কথা বিশ্বাস করি নে। শিবুর কথা শুনে ও তার ভাবভঙ্গি দেখে ইলা এবার হেসে ফেললে। বললে, তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর তো সমাজের মত বদলাবে না শিবনাথ। কলঙ্কের অপবাদ একবার কানে এসে পৌঁছলেই হলো। লোকে আর বিচার করে তলিয়ে দেখে না যে সেটা সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব। সে অপবাদ তারা তৎক্ষণাৎ অবিসম্বাদী সত্য বলে চরম সিদ্ধান্ত করে বসে। এই পর্যন্ত বলে ইলা চুপ করে রইল। অনেকক্ষণ আত্মস্থ হয়ে কি যেন ভাবলে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আর লোকেদেরই বা দোষ কি? চিরদিন সর্বশাস্ত্রের মারফত তারা শিখে আসছে স্ত্রীলোককে অবিশ্বাস করতে, ঘৃণা করতে। নারী নরকের দ্বার, নারী চরিত্র দেবতারও দুর্জেয়। প্ররস্ত নারীকেও বিশ্বাস করবে না কখনো। এসব শিক্ষা ও সংস্কার নিয়েই তো এদেশের ও এ সমাজের পুরুষেরা বড় হচ্ছে। সুতরাং তাদের কাছে নারী আর কি সুবিচার প্রত্যাশা করতে পারে বলো? তাই তো আমাদের মাঝে মাঝে ভয় হয় যে হয়তো নীলাকে আমরা সুখী করতে পারবো না। আমি সমাজের অন্যায় বিধিকে অবজ্ঞা করেছি, সে কি আমাকে তার শাস্তি না দিয়ে ছাড়বে? নিশ্চয়ই সে কাপুরুষের মতো আমার এই নিরপরাধ নির্দোষ বোনটির কল্যাণের বিরোধী হয়ে আমাকে সাজা দেবে। শিবনাথ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললে, নীলার জন্যে আপনি কিছু মাত্র ভাববেন না। কেউ যদি ওকে গ্রহণ করতে না চায় আমাকে জানাবেন। তোমাকে জানিয়ে কি লাভ? মিছে তোমার মনে কষ্ট দেওয়া বই তো নয়। তুমি ভাই ওকে যেরকম ভালোবাসো শুনেছি, তাতে নিশ্চয়ই ওর দুঃখের দুঃসংবাদ তোমার প্রাণে খুবই লাগবে। শিবু দু একবার মাথাটা চুলকে নিয়ে বলে ফেললে, আমাকে যদি অযোগ্য পাত্র বলে বিবেচনা না করেন, তাহলে আমি নীলার পানি গ্রহণ করে ধন্য হতে পারি। ইলা এই কথাটাই তার মুখ থেকে এতক্ষণ শুনতে চাচ্ছিল। তবু সে উচ্চহাস্য করে উঠে বললে, তুমি কি পাগল হয়েছ ভাই? তোমার হাতে যদি ওকে তুলে দিতে পারতুম, তাহলে তার চেয়ে সুখের আর কি হতে পারতে বলো? কিন্তু তা যে হবার জো নেই দাদা। নেলিকে মুসৌরিতে লেখা তোমার কবিত্বপূর্ণ চিঠিখানা পড়ে অবধি আমি সেটা অনেক ভেবে দেখেছি। সে হয় না।
তোমার দাদাই এ বিবাহের প্রধান বিরোধী হবেন। তুমি কি আর তোমার দাদার অমতে বিবাহ করতে পারবে? আর পারলেও সেটা কি করা উচিত? অনুচিতই বা কিসে? তিনি আপনাদের সঠিক পরিচয় জানেন না, একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন। কিন্তু আমি তো আপনাদের সমস্ত ইতিহাস জানি। তাছাড়া আপনাদের এই মিথ্যা কলঙ্ক ও অপবাদ যদি সত্যও হতো, তাহলেও আমি নীলাকে গ্রহণ করতে কিছু মাত্র দ্বিধা করতুম না। যদি ইলা আগ্রহের সঙ্গে জানতে চাইলে, যদি কি? সলজ্জ বিনত মুখে শিবনাথ বললে, যদি জানতে পারতুম যে আমাকে বিবাহ করলে নীলা নিজের সুখী হবে বলে মনে করে। একখানি জাপানি কাঠের রঙিন ট্রের উপর চকচকে চিনেমাটির ফুলকাটা পিয়ালায় গরম চা এবং আর একখানি প্লেটে কিছু জলখাবার সাজিয়ে নিয়ে নীলা সে ঘরে ফিরে এলো এবং শিবনাথের সামনে অঞ্জলি দেবার মতো দুহাত বাড়িয়ে সেগুলি ধরে বললে, পাশের খবর শুনিয়েছেন, একটু মিষ্টি মুখ করুন। শিবু বললে, সে হিসেবে আমার ওতে কোনো ক্লেম নেই, কেননা খবরটা আসলে সুবোধবাবুই আগে দিয়েছিলেন, আমি শুধু গেজেটখানা দেখিয়েছি। তবে খেতে আমার কোনো আপত্তি নেই এইটুকু বলতে পারি, মিষ্টি মুখ করতে আমি খুব মজবুত। বলতে বলতে শিবু এক হাতে চায়ের কাপটি এবং আরেক হাতে জলখাবারের প্লেটটা তুলে নিলে। ইলা বললে, শুধু মিষ্টি মুখ করিয়ে ফাঁকি দিলে চলবে না নেলি, শিবনাথকে তোমার মিষ্টি গলার একখানি গান শুনিয়ে দিতে হবে। নীলা লজ্জায় আরক্ত হয়ে উঠে বললে, আমি বুঝি গান গাইতে জানি? শিবু বললে, গান না শোনালে কিন্তু আমি জলস্পর্শ করছিনি, এই রইল তোমার চায়ের বাটি আর জল খাবার। অগত্যা নীলা গিয়ে টেবিল হারমোনিয়ামটার ডালা খুলে ঘাড় বেঁকিয়ে তার বিলোল আঁখি মেলে শিবনাথের দিকে চেয়ে বলে বসল, কিন্তু আপনাকেও একটা গাইতে হবে। শিবু বললে, আচ্ছা। নীলা বললে, কার গান শুনতে আপনার ভালো লাগে বলুন? শিবু বললে, একটি মাত্র লোকের, রবীন্দ্রনাথ ঠাকুর। নীলা হারমোনিয়ামে সুর দিয়ে গান ধরলে, আজি গন্ধ বিধুর সমীরণে, কার সন্ধানে ফিরি বনে বনে, আজি ক্ষুব্ধ নীলাম্বর মাঝে, একি চঞ্চল ক্রন্দন বাজে। শিবনাথ গান শুনতে শুনতে এমনই তন্ময় হয়ে পড়ল যে তার হাতের গরম চায়ের পেয়ালাটা জুড়িয়ে জল হয়ে গেল। ইলা শিবনাথকে এ বিষয়ে সচেতন করে দিয়ে বললে, গান শোনা আর পান করা একসঙ্গে কখনো অভ্যাস না থাকলে এই অসুবিধে হয়। শিবু অপ্রস্তুত হয়ে সেই ঠান্ডা চায়ের বাটিটাই ঢকঢক করে এক নিঃশ্বাসে শেষ করে ফেলে জল খাবারে মনোযোগ দিলে এবং নীলাকে জিজ্ঞাসা করলে, সে কোন বনের হরিণ ছিল আমার মনে, এ গানটা জানো? নীলার সুললিত কণ্ঠ সুমধুর তানলয়ে আবার ঝঙ্কৃত হয়ে উঠল। নীলার গান শেষ হবার পর দুই বোনের একান্ত পীড়াপিড়িতে শিবনাথ গাইলে, আমার নয়ন ভুলানো এলে শিউলি তলার পাশে পাশে, ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে, অরুণ রাঙা চরণ ফেলে। এমনি করে ৩-৪খানা গান শুনে ও শুনিয়ে শিবু যখন বিদায় নিয়ে ফিরল, তখন বেলা ১২টা বেজে গেছে। ইলা আসবার সময় বিশেষ করে তাকে বলে দিলে, আজ রাত্রে এসে নেলির পাশের খাওয়া খেয়ে যাবে, তোমার নিমন্ত্রণ রইল আমার কাছে। শিবনাথ প্রতিশ্রুতি দিয়ে এলো যে সে নিশ্চয়ই আসবে। যে গানের সুর কতদিন তাকে বাড়ি থেকে টেনে বার করে এনে পাশের বাড়ির বারান্দার চিকের দিকে চাইয়ে দাঁড় করিয়ে রাখত, তার প্রত্যক্ষ উপভোগের লোভ কি সহজে ত্যাগ করা যায়? তার উপর এই দুটি মেয়ের এই অকুণ্ঠ ব্যবহার, এই আন্তরিক যত্ন আদর, এ যেন শিবনাথের জীবনে এক নূতন আনন্দ আস্বাদের অনুভূতি এনে দিলে। নীলার দিদি ইলাকে শিবনাথেই প্রথম দেখলে। যেমনি সুন্দর দেখতে, তেমনি সুন্দর কথাবার্তা, তেমনই সুন্দর ব্যবহার। কতই বা বয়স, ২৫-২৬-এর বেশি নিশ্চয়ই নয়। শিবুর যে হয়তো মাত্র ২-১ বছরের বড় হবে, কিন্তু মনে হয় যেন স্নেহে সে তার স্বর্গগতা মায়ের মতো। কথা কয়ে মনে হলো যেন সে কত বড়, আর তার সঙ্গে যেন কতদিনের পরিচয়।
এমন পরিপূর্ণ আনন্দ শিবু তার জীবনে আর কোনোদিনও পায়নি। বেশ প্রফুল্ল চিত্তে ও প্রসন্ন মনে সে বাড়িতে এসে ঢুকল। সদরেই দাদা দাঁড়িয়েছিলেন। জিজ্ঞাসা করলেন, এত বেলা পর্যন্ত কোথায় ছিলি? গম্ভীরভাবে, পাশের বাড়িতে বলে শিবনাথ ভিতরে চলে গেল। ভোলানাথ ভায়ার উত্তর শুনে স্তম্ভিত হয়ে গেলেন। বুঝলেন ছোকরা বিগড়েছে, নইলে এত বড় স্পর্ধা, এতখানি সাহস সে কোথায় পেলে? শীঘ্রই যে একটা কড়া রকম কিছু বিহিত করা চাই। ভোলানাথ এ বিষয়ে একেবারে দৃঢ় সংকল্প হয়ে উঠলেন। বিকেলের দিকে শিবনাথ তার নিমন্ত্রণের কথা বৌদিকে জানাতে বৌদি জিজ্ঞাসা করলেন, কোথা গো? অনেক দূর। তবু আমরা কি শুনতে পাইনি? দাদাকে বলবে না বলো? এমন কোনো প্রতিশ্রুতি আমি দিতে পারবো না ঠাকুরপো। শিবনাথ একটু ভেবে বললে, আমাদের পাশের বাড়িতেই আজ আমার নিমন্ত্রণ হয়েছে। নীলা পাশ হয়েছে, তাই তার দিদি আজ আমাকে খাওয়াবেন। বৌদির মুখের হাসি মিলিয়ে গেল। তিনি বললেন, ঠাকুরপো, ওদের বাড়ি আর যেও না। ওই রকম একটি গাইয়ে বাজিয়ে দেখে সুন্দরী মেয়ের সঙ্গে উনি তোমার বিয়ে দেবেন ঠিক করেছেন। আজ সকালে নাকি তার অবাধ্য হয়ে তুমি পাশের বাড়িতে গিয়েছিলে, তাই উনি বড্ড রাগ করেছিলেন। শুনেছি ও বাড়ির মেয়েরা নাকি ভালো নয়। ভুল শুনেছ বৌদি, ওরা খুব ভালো। না ভাই, পুরুষ মানুষদের মন ভোলাবার জন্য ওরা ওই রকম ভালো সেজে থাকে, তারপর তার যথা সর্বস্ব ভোগা দিয়ে নিয়ে তাকে পথের ভিখারি করে ছেড়ে দেয়। আহ, কি বলছো বৌদি, ওরা বিশিষ্ট ভদ্রলোকের মেয়ে। না, বিশ্বাস করো না ভাই, ওরা ওই রকম ভদ্রলোকের মেয়ে সেজে থাকে। তুমি যেও না ঠাকুরপো, তোমার যথা সর্বস্ব কেড়ে নেবে। শিবু বললে, সেইটাই তো আজ আমার সবচেয়ে বড় দুঃখ বৌদি, যে ওদের দেবার মতো আজ আমার কিছু নেই। আমার যদি কিছু থাকতো তাহলে ওদের কেড়ে নিতে হতো না। আমি নিজেই উপযাচক হয়ে আমার যথা সর্বস্ব ওদের বিলিয়ে দিতুম। দুই চোখ কপালে তুলে বৌদি বললেন, তবে তো তোমার দাদা ঠিকই বলেছেন, ওরা তোমায় গেঁথে ফেলেছে। পরকে আত্মীয় করে নেওয়া, এর মানে যদি তোমাদের শাস্ত্রে গেঁথে ফেলা বলে, তাহলে তোমাদের অনুমান মিথ্যে নয় বৌদি। ওই যে ছেনাল ছুরিটা রোজ স্কুলে যাবার সময় তোমায় ইশারা করে ডাকতো, সেইটির সঙ্গে বুঝি তোমার একটু নটঘট হয়েছে? ছি ছি বৌদি, তোমরা ভদ্র ঘরের মেয়ে হয়ে এসব কি ভাষা ব্যবহার করছো বলো তো? তোমাদের মুখে একটু বাঁধে না? আহা, রাগ করো কেন ঠাকুরপো? আমি তো আর তোমার সুইটহার্টকে কোনো গাল দিইনি ভাই। অল্প বয়সী মেয়েদের আমাদের মা ঠাকুমার আমল থেকেই ছুরি বলা হয়, ওটা কিছু মন্দ কথা নয়। কিন্তু তুমি তো বৌদি মা ঠাকুমার আমলের মেয়ে নও। তুমি লেখাপড়া শিখেছ, ইংরেজি জানো, তোমার কি ওসব বর্বর যুগের ভাষা আর ব্যবহার করা উচিত? বর্বর যুগের ভাষা কি বলছো ঠাকুরপো? ইংরেজিতে তোমরা যাকে বলো গার্লি, আমাদের ছুরি হচ্ছে অনেকটা তাই। তবু আমরা 20 পেরুলে আর কাউকে ও নামে অভিহিত করিনি, কিন্তু ওদের সে জানো তো 40 গার্লি। কিন্তু ওই আর একটা কথা। শিবুর বৌদি হেসে উঠে বললে, ছেনাল কথাটায় তোমার আপত্তি হচ্ছে ঠাকুরপো, কিন্তু ইংরেজিতে যদি কোকেট বলতুম তাহলে কি তুমি আপত্তি করতে? শিবু বললে, সে তো কোকেট নয়, তাছাড়া বাংলায় ও কথাগুলো বড় বিশ্রী শোনায়, তুমি আর ব্যবহার করো না। বৌদি বললেন, আচ্ছা সে না হয় হলো, কিন্তু তোমার দাদা বলেছেন কাল তোমাকে একজনরা দেখতে আসবেন, তুমি সকালে বাড়ি থেকে বেরিও না যেন। শিবনাথের মুখ এবার আরো গম্ভীর হয়ে গেল। বললে, দাদা কি আমাকে কিছু জিজ্ঞাসা না করে আমার বিয়ে দিতে চান নাকি? দাদাকে বলো আমি এমএ পাস না করে বিয়ে করব না। তা বেশ তো, এখন দেখাশুনো এবং আশীর্বাদ পত্র সব হয়ে থাক, তারপর এমএ পাশের খবর বেরোলে না হয় 4 হাত 1 হবে। এখন ওটা মুলতবি থাক। আর এমএ পরীক্ষারও তো বেশি দিন দেরি নেই, সেদিন তো বলছিলে আসছে মাসের গোড়াতেই শুরু হবে। শিবু একটু উত্তেজিত হয়ে বললে, না না, দাদাকে বলো আমি বিয়ে করব না, আর যদি কখনো করি তাহলে ওই পাশের বাড়ির মেয়েটিকেই বিয়ে করব। এই কথা বলেই পলক না ফেলতে শিবনাথ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল।
শিবনাথ একেবারে নীলাদের ওখানে নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি ফিরল যখন, তখন রাত্রি প্রায় 11:30। ভোলানাথ ঘুমিয়েছে। শম্ভু বাইরের ঘরে শুয়েছিল। তাকে শিবনাথ জানলা দিয়ে চাপা গলায় আস্তে আস্তে অনেকবার ডাকলে, কিন্তু শম্ভুর ঘুম ভাঙল না। দরজা খুলে দিলে একটা হারিকেন লণ্ঠন হাতে তার বৌদি এসে। শিবনাথ ঢুকতেই বৌদি বললে, বাকি রাতটুকু তো ওই বাড়িতে থেকে এলেই পারতে ঠাকুরপো। নিমন্ত্রণ কি এতক্ষণ ধরে খাচ্ছিলে? কি এত হাতি ঘোড়া খাওয়ালো শুনি? অপরাধীর মতো নিম্নস্বরে শিবনাথ বললে, খাওয়ার জন্য দেরি হয়নি বৌদি। দেরি হয়ে গেল আজ ওদের সুবোধবাবুর সঙ্গে আলাপ পরিচয় করতে। বড় ভালো লোক। হ্যাঁ, তোমার কাছে তো এখন ওদের বাড়ির বিড়ালটা কুকুরটা পর্যন্ত ভালো লাগবে, কিন্তু তোমার দাদা যে ওদিকে কোনো কথা শুনবেন না বললেন। জোর করে তোমায় বিয়ে দেবেন বলে কৃত সংকল্প হয়েছেন। এই দেখো বৌদি, আমাদের অভিভাবকদের কত বড় অন্যায়। বিয়ে যে করবে তার মতামতের যেন কিছুই প্রয়োজন নেই। নিজেদের খেয়াল মতো যেখানে হোক দিয়ে দিলেই হলো। এই জন্যে তো কত যে জীবন এদেশে অসুখী হয়ে যাচ্ছে, তার কোনো হিসেব রাখো কি? না ভাই, রাত দুপুরে আমার আর অত হিসেব নিকেশের সময় নেই। আমরা হিঁদুর মেয়ে, বাপ মা গুরুজন এরা যার হাতে মন্ত্র পড়ে সঁপে দেন তাকেই আমরা মনে মনে ইষ্ট দেবতা বলে বরণ করে নিই। স্বামী যদি ভালোবাসেন ভাগ্য বলে মানি, যদি অবহেলা করেন অদৃষ্টের দোষ দিয়ে মুখ বুজে সারা জীবন শুধু নিজেদের কর্তব্যটুকু করে যাই। শিবনাথ একটু উত্তেজিত হয়ে উঠে বললে, তার কারণ কি জানো বৌদি? ছেলেবেলা থেকে তোমাদের শেখানো হয়েছে যে মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছ তখন তোমার নিজের আর স্বাধীন ইচ্ছে বলে কিছু থাকতে পারে না। তোমরা মেয়ে মানুষ, জগতের অতি হেয় জীব। পুরুষের কৃতদাসী হবার জন্যই তোমাদের জন্ম। ছোটবেলায় খেলনা পুতুল বা খাবার দাবার নিয়ে যখন ভাইদের সঙ্গে সমান ভাগের দাবি করতে, তখন থেকেই তোমাদের বলে দেওয়া হয়েছে যে মেয়ে মানুষ কিছু চাইতে নেই, নিতে নেই, খেতে নেই, ছুতে নেই। তাদের দয়া করে যা দেওয়া হবে তাই তাদের যথেষ্ট বলে মেনে নিতে হবে। আজন্ম এসব সুরে শুনে আর এইরকম ভাবে প্রতিপালিত হয়ে তোমরা তোমাদের স্বাধীন সত্তাটুকু হারিয়ে ফেলেছ। যে নিষ্ঠুর, যে দুশ্চরিত্র, যে ব্যভিচারী ঘটনা চক্রে সে যদি তোমাদের স্বামী হয়, তোমরা অমনি তাকে দেবতার সম্মান দিয়ে বিশ্ব দেবতার অপমান করতে একটু ইতস্তত করো না। রক্ষে করো ঠাকুরপো, তোমার বক্তৃতা থামাও। এত রাত্রে বাড়ি একেবারে গোলদিঘি করে তুললে দেখছি। তোমার সার কথা আমি বুঝতে পেরেছি, তুমি ওই মেয়েটাকেই বিয়ে করতে চাও। নিশ্চয়ই। তাহলে তোমায় একটা কথা বলে রাখি ভাই, রাগ করো না। আমি ভদ্র ঘরের মেয়ে, ভদ্র পরিবারের কুলবধূ। আমি আমার বাড়ির অন্তঃপুরে ওসব মেয়েদের ঢুকতে দিতে পারবো না। সে তোমার অভিরুচি বৌদি, কিন্তু এটা জেনে রেখো যে সেই মেয়েটিও ভদ্রবংশের কন্যা এবং স্ত্রীও হবে সে ভদ্রলোকেরই। বেশ, তোমার দাদাকে এই সব কথাই জানাবো। শুধু আমার একটি কথা তুমি মনে রেখো ঠাকুরপো, যে এক অজ্ঞাত কুলশীলা কলঙ্কের ছাপ মারা কুলোটার কুহকে মুগ্ধ হয়ে যেন জীবনের সবচেয়ে বড় ভুল করে বসো না। তোমার এই উপদেশ বাহুল্য মাত্র। আমি ওদের খুব ভালো করেই জেনেছি বৌদি। তুমি একে গ্রহণ করতে অস্বীকার করলে বটে, কিন্তু আজ যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে তিনি তার সন্তানের মনোনীত পুত্রবধূকে কখনোই প্রত্যাখ্যান করতেন না। এ আমি নিশ্চয়ই করে বলতে পারি। মা থাকলে আজ কি করতেন না করতেন সে আমি ঠিক বলতে পারিনি। পুত্র স্নেহের বশে হয়তো তুমি যা বলছো তিনি তা করতে পারতেন, কিন্তু তার অবর্তমানে আমাকে যখন এই গৃহের শুভাশুভের ভার নিতে হয়েছে, আমি তখন নিজের শিক্ষা দীক্ষা ধর্ম ও বিবেক এবং কর্তব্য বুদ্ধি অনুসারে তাঁদের এর শুদ্ধান্তপুরের বিশুদ্ধতা রক্ষার জন্য, এ সংসারের কল্যাণ ও এ পরিবারের মঙ্গল বিধানের জন্য যা করা উচিত ও প্রয়োজন বলে মনে করব, তা যতই কঠোর ও অপ্রিয় হোক, পাষাণে বুক বেঁধে আমাকে তা করতেই হবে। যদি এতে তুমি তোমার প্রতি আমার স্নেহের অভাব বোধ করো, আমি নিরুপায়। কিন্তু ঈশ্বর জানবেন ঠাকুরপো যে কি বেদনার অন্তর্দাহনী আমাকে সে কাজ করতে হবে। শিবনাথ আর কোনো কথা না বলে শুতে চলে গেল। সকালে খেতে বসে ভোলানাথ শিবুকে বললে, তোমার বৌদির কাছে সব কথা শুনলুম। এরকমটা যে হবে তা আমি পূর্বেই আশঙ্কা করেছিলুম, তাই সময় থাকতে তোমায় পাশের বাড়ির সংস্রবে থাকতে বিশেষ করে নিষেধ করেছিলুম।
কিন্তু তুমি আমার অবাধ্য হয়ে গোপনে ও বাড়িতে যাতায়াত রেখেছিলে। এমনকি কাল নাকি ওদের বাড়িতে রাত্রে নিমন্ত্রণ খেয়ে এসেছো। যাক, সে যা করবার করেছো। এখন বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, মনে করেছিল মানুষ হয়ে উঠবে। অল্প বয়সে বাবা মারা গেছিলেন। 18 বছরের ছেলে আমি। আমার ঘাড়ে সমস্ত সংসারের ভার এসে পড়েছিল। ইচ্ছে থাকলেও বেশি কিছু লেখাপড়া শেখবার সুযোগ পাইনি। তাই নিজে না খেয়ে না পড়ে তোমাদের ভালো করে কলেজে পড়িয়েছি। কিন্তু এখন বুঝতে পারছি ভুল করেছি। পাশ্চাত্য শিক্ষার দোষে তোমরা নিজেদের ধর্ম ও সমাজকে হেয় জ্ঞান করতে শিখেছ। পূর্বপুরুষদের কৃত বিধিনিষেধগুলোকে বর্বরতা আখ্যা দিয়ে অমান্য করে চলো। কিন্তু আমি মূর্খ মানুষ। আমি আমার বংশের পুরুষ পরম্পরার ধারা, আমার পিতৃ পিতামহদের নির্দেশিত বিধি ব্যবস্থাগুলিকে অস্বীকার করে চলতে পারবো না। তুমি যে কন্যাকে বিবাহ করবে বলে কৃত সংকল্প হয়েছ, তাকে আমি এ গৃহে স্থান দিতে অক্ষম জানবে। তুমি যদি আমার অমতেও কোনো জানিত ভদ্র পরিবারের মেয়েকে বিবাহ করে আনতে, তাহলে আমি তোমার পত্নীকে আমার পরিবারভুক্ত করে নিতে কিছু মাত্র আপত্তি করতুম না। কিন্তু এক্ষেত্রে আমি তোমার বদখেয়ালির পোষকতা করে সমাজদ্রোহী হতে পারবো না, কারণ আমার অনেকগুলি পুত্র কন্যা রয়েছে। তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া, তাদের প্রতি অবিচার করা পিতার কর্তব্য নয়। সুতরাং তুমি যদি ওইখানে বিবাহ করাই একেবারে স্থির সিদ্ধান্ত করে থাকো, তাহলে আগে আত্মনির্ভরতা শেখো এবং পত্নীকে নিয়ে পৃথক থাকবার জন্য প্রস্তুত হও। কারণ এ বাড়ি আমার স্বকৃত উপার্জনে প্রস্তুত হলেও এর মালিক তোমার বৌদিদি। তার ইচ্ছে নয় যে ওরূপ কোনো স্ত্রীলোক তুমি এ বাড়িতে এনে রাখো। বুঝলে? শিবনাথ কোনো কথা না বলে নিঃশব্দে আহার করছিল। শেষকালে শুধু একটি জবাব দিলে, যে আজ্ঞে। এমএ পরীক্ষা হয়ে যাবার পর শিবু যেদিন আবার নীলাদের বাড়ি বেড়াতে গেল, ইলা এসে কুশল প্রশ্ন করে বললে, ইস, এক্সামিনের পড়া পড়ে পড়ে ভায়া আমার রোগা হয়ে গেছে দেখছি। শিবু বললে, হ্যাঁ, বড্ড খাটুনি গেছে। আপনাদের সব খবর কি বলুন? আর আমাদের খবর? তোমাদের পাড়া এবার আমাদের ছাড়তে হচ্ছে শিবু। বাড়িওয়ালা আমাদের আর রাখবেন না বলে নোটিশ দিয়েছেন। আর পাড়ার লোকেরা নাকি আমাদের অত্যাচারে ব্যতিব্যস্ত হয়ে সবাই একসঙ্গে সই করে পুলিশ কমিশনারের কাছে এক লম্বা দরখাস্ত করেছে যে আমরা এই পাড়ার একটা পাবলিক নুইসেন্স হয়ে উঠেছি। পুলিশের লোক সেদিন এসে এনকোয়ারি করে গেল। তোমার দাদাই নাকি এসবের উদ্যোগী আর প্রধান পান্ডা শুনলুম। পুলিশের লোকের কাছে তিনি সবার চেয়ে জোর সাক্ষ্য দিয়েছেন আমাদের বিরুদ্ধে। শিবু বললে, কিছুমাত্র আশ্চর্য নয়, কারণ আমার পরীক্ষার কিছুদিন পূর্বে দাদা একদিন আমাকে ডেকে স্পষ্টই বলে দিয়েছেন পৃথক হয়ে যাবার জন্য। ও বাড়িতে আর আমার স্থান হবে না। অপরাধ, আমি এখানে আসি। শিবুর মুখে সমস্ত ব্যাপার শুনে ইলা জিজ্ঞাসা করলে, তুমি তাহলে এখন কি করবে মনে করছো? শিবু বললে, সেদিন তো তোমায় বলেছি দিদি, সমস্তই নির্ভর করছে নীলার উপর। সে যদি এই গৃহহারা বিত্তহীন নিঃস্ব দরিদ্রকে বরমাল্য দিতে প্রস্তুত থাকে, তাহলে আমি বিশ্বে অবিচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে একটুও দ্বিধা করব না। পারবে কি ভাই? বড় শক্ত। দেখতে পাচ্ছ তো চোখের উপর আমি একজন ভুক্তভোগী। শিবু বলতে যাচ্ছিল, আপনার পায়ের ধুলো আর আশীর্বাদ মাথায় করে নিয়ে। এমন সময় নীলা সেদিকে আসছে দেখে সে চুপ করে গেল। নীলা এসে বললে, এই যে, আপনি কখন এসেছেন চুপি চুপি? বেশ মজার লোক তো। সেদিন বলে পাঠালেন, হ্যাঁ, আমার সঙ্গে বায়োস্কোপে যাবেন, অথচ এলেন না। আর আমি আপনার জন্য অপেক্ষা করে বসে রইলুম কতক্ষণ। শেষে কাপড় চোপড় সব খুলে ফেললুম। আপনিও গেলেন না, আমাকেও যেতে দিলেন না। আর আপনাকে নিয়ে আমি কোথাও যাব না। ইলা হাসতে হাসতে বললে, কি করে শিবনাথবাবু আসবে বল? ও যে এখন বিয়ের ভাবনায় অস্থির হয়ে পড়েছে। কথাটা শুনে নীলার মুখখানি হঠাৎ একটু যেন বিবর্ণ হয়ে গেল। তবু তারই মধ্যে একটু করুণ হাসি ফুটিয়ে বললে, তাই নাকি? আমাদের নিমন্ত্রণ করবেন তো? দেখবেন লুচিটা ফাঁকি দেবেন না। ইলা বললে,
তোমাকে তো এ বিয়েতে ও শুধু লুচি খাবার নিমন্ত্রণ করতে আসেনি, তোমাকে গিয়ে যে শিবুর কোণে হতে হবে সে নিমন্ত্রণটাও তুমি নেবে কি? নীলা লজ্জায় রাঙা হয়ে উঠল। কোনো উত্তরই দিতে পারলে না, ঘাড়টি হেঁট করে দাঁড়িয়ে রইল। ইলা শিবনাথকে বললে, তোমরা তাহলে দুজন বোঝাপড়া করো ভাই, আমার অনেক কাজ আছে, আমি চললুম। সেদিন তাদের দুজনে কি কথা হয়েছিল তা কেবল তারা দুজনে ছাড়া আর কেউ জানে না। কিন্তু তারই কিছুদিন পরে শিবনাথ হঠাৎ একদিন বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেল। যাবার আগে সে তার ঘরে দাদার নামে একখানা চিঠি লিখে রেখে গেছিল। ভোলানাথ সেই চিঠিখানা স্ত্রীকে পড়ে শোনাতে লাগলো। শ্রী চরণেশু, দাদা, আমি কৃষ্ণনগরের উকিল স্বর্গীয় অনুকূলচন্দ্র রায়ের কনিষ্ঠা কন্যা শ্রীমতী নীলা রায়কে শাস্ত্রমতে বিবাহ করেছি। আপনাদের মত ছিল না বলে আপনাদের জানাইনি। আপনি আমার জন্য চিন্তিত হবেন না। আমি রেঙ্গুন কলেজে একটা প্রফেসরি পেয়ে সস্ত্রীক সেখানে চললুম। প্রণাম জানবেন ও বৌদির চরণে জানাবেন। শম্ভুকে আমার স্নেহাশিস দিবেন। ইতি প্রণত শিবু। পত্র শুনে ভোলানাথের পত্নী বলে উঠলেন, ওমা, কৃষ্ণনগরের উকিল অনুকূল রায় যে মার পিস্তত ভাই হতেন, তিনি যে আমাদের মামা। ও ঠিক ঠিক, বটেই তো। তার দুই মেয়ে ছিল পরমা সুন্দরী। বড়টি অল্প বয়সে বিধবা হয়েছিল, কিন্তু মামাবাবু মারা যাবার আগে তার আবার বিয়ে দিয়ে যান। ও হরি, সেই এলিনেলি কি আমাদের পাশে এতদিন ভাড়া ছিল? ও মা, তা কে জানে। ছি ছি, কি লজ্জা। যাই, আমি ওদের সঙ্গে গিয়ে দেখাশুনো করে আসি। ঠাকুরপো নীলা নীলা ইলা ইলা করতো বটে, তখন কে জানে ছাই যে সে আমাদের এলিনেলি। ওই এলিকে বিধবা জেনেও বিয়ে করে নিয়ে গেল এক মস্ত বড় লোক, অ্যাটর্নি সুবোধ মারুজ্জে। অবশ্য সেও দোজ পক্ষের, কিন্তু শুনেছি তার বয়স বেশি নয়, দেখতেও কার্তিকের মতো, স্বভাব চরিত্রও ভালো। কিন্তু প্রথম পক্ষের একটি ছেলে আর একটি মেয়ে আছে বলে এলিকে বিয়ে করে বাড়িতে এনে রাখেনি। ওদের নাকি বড় কড়া সমাজ, পাছে এরপর ছেলেমেয়ের বিয়ে দিতে কষ্ট হয় বলে এলিকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে রেখেছে। কে জানে, সে আমাদের পাশেই রয়েছে। যাই, দেখাশুনো করে আসি, কতদিন তাদের দেখিনি। পত্নীকে পাশের বাড়িতে যেতে উদ্যত দেখে ভোলানাথ গম্ভীরভাবে বললেন, আমি ওদের নামে অপবাদ দিয়ে পুলিশের সাহায্যে ভদ্রলোকের পাড়া থেকে তাদের তুলে দিয়েছি। পাশের বাড়িতে তারা আর নেই। কেমন লাগলো আজকের গল্প? কি মনে হয় আপনাদের? সমাজে মেয়েদের অবস্থান কি আজও বদলেছে? আজও কি অতটাই সহজ নয় যে খুব সহজেই একটা মেয়ের নামে বদনাম রটিয়ে দেওয়া? লেখকও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মেয়েদের অবস্থানটা সমাজের ঠিক কোথায়। যদিও আমরা আজ অনেকটাই এগিয়ে এসেছি, আর শিবনাথ বাবুর মতনও এরকম প্রচুর লোক রয়েছেন যারা এসব ভুয়ো অপবাদ মাথায় তো মাখেনই না, গায়েও মাখেন না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য একটি গল্প নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।